মাটির নিচে এবং মাটির ওপরে হান্টিং করার জন্য। দে আর সেন্ট হাউন্ড, তারা শুকে হান্টিং করে, প্লাস সাইট হাউন্ড দেখে হান্টিং করে। কারণ ড্যাশ হাউন্ডকে যত তাড়াতাড়ি ট্রেনিং করা যায়, তারা অফ ট্রেনও কিন্তু তত তাড়াতাড়ি হয়। তখন দেখা যায় বাড়ির জন্য ওটা একটা মেন্টাল প্রেশার হয়ে দাঁড়ালো। সেখান থেকে লড়াই করছে এবং বেজারের মতন একটা ডেঞ্জারাস একটা অ্যানিমালকে টেনে বার করছে, একটা শিয়ালকে টেনে বার করছে। ওরা কিন্তু নিজেকে সারেন্ডার করে দিচ্ছে না, ওরা ফাইট করছে। এরা যে উইক জেনেটিক্যালি তা নয়। আমরা একটা 7 রুল বলে একটা রুল মানি, আমি পার্সোনালি করি। এটাকে যে ইচ্ছে নামে লোকে ডাকতে পারে। একটা কুকুর যেই 1 মাস বয়স হয়, কিন্তু ট্রেনিং করতে করতে আমি ট্রেনিং ছেড়ে দিলে সেই ওর ট্রেনিংটা কিন্তু আনট্রেন্ড হয়ে যাবে। আবার অন্য কুকুরগুলো যেরকম মনে রাখে, এদের কিন্তু এই মনে রাখার ব্যাপারটা নেই। কুকুরের থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে কার্বোহাইড্রেটস। ওদের মেন প্রয়োজন হচ্ছে প্রোটিন, তারপরে ফ্যাট, তারপরে কার্বোহাইড্রেটস। আমরা মাংসটা 1 পিস দিচ্ছি আর 1 থালা ভাত দিচ্ছি, এইটা যদি না করি তাহলেই কুকুর মোটা হবে না। মোটামুটি এইখানেতে দেখা যাচ্ছে আজকের ডেটেতে যারা মোটামুটি বিক্রি করছে ছোট বাচ্চা। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আটকোনা ক্যাম্পেন। আজকের এই ভিডিওটা খুব স্পেশাল আমার কাছে, কারণ দীর্ঘ 3-3.5 বছর আটকোনা ক্যাম্পেনের এত ভিডিওর মাঝে ড্যাকশন নিয়ে সেভাবে ভিডিও কোনোদিনই করা হয়নি। তো আপনারা যারা ভিডিও দেখতে দয়া করে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন যদি চ্যানেলটা এখনও না করেন। আর ভিডিও নিচে কমেন্টের পাশে একটা হাইপ অপশন আছে, হাইপ অপশনটা ক্লিক করতে ভুলবেন না। আমাদের সাথে আছেন মিস্টার ইন্দ্রনীল সুর। ডগ ওয়ার্ল্ডে সেটা বেঙ্গল হোক বা ইন্ডিয়া, খুব চেনা একটা মুখ, যে মুখটা কিন্তু সবাই চেনে এবং জানে। এবং ড্যাশ হাউন্ড নিয়ে যদি কথা হয় তাহলে সেখানে ইন্দ্রনীলদার কথা হয়। তো আপনারা শুধু বাচ্চার অ্যাসপেক্টে ভিডিওটা দেখেন, তাহলে দয়া করে ভিডিওটা এখনই স্কিপ করে যান, কারণ এই ভিডিওটা আপনাকে অনেক বেশি ইনফরমেশন, অনেক বেশি নলেজ দেবে। এবং এই ব্রিডটা যদি আপনি আপনার বাড়িতে রাখতে চান, আপনি পুষতে চান, তাহলে কিন্তু এই ছোট ব্যাপারগুলো আপনার লাইফটা অনেক বেশি ইমপ্রুভ করবে। তাই যারা সেই অ্যাঙ্গেলের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, অনেক বেশি ইনফরমেশন পাবেন। দাদা থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। প্রথমে বলবো দাদা, আপনি যদি কাইন্ডলি একটু নিজের ইন্ট্রোডাকশন এবং নিজের জার্নিটা ইন শর্ট একটু সবার জন্য বলেন। অ্যাকচুয়ালি আমার শুধু ডগ গেম নয়, মোটামুটি আমি যখন খুব ছোটোবেলাকার ছবিগুলো দেখেছি, আমি দেখেছি আমার ছবির সাথে, মানে আমি শুয়ে আমার পাশে একটা কুকুর রয়েছে। তো হেরিডিটারি ওয়াইজ এটা নেমে এসছে। আমার বাবারও শখ ছিল, আমার দাদুরও শখ ছিল, আমার পিসিরা পর্যন্ত পুষে এসছে কুকুর, যাদের বিয়ে হয়ে গেছে বাড়িতে কুকুর পুষেছে। তারপরে এবার আমি হয়তো এটাকে কম্পিটিশানে নেমে গেছি যেভাবেই হোক। আই কেম অ্যাক্রস, আমি অনেক এরকম যারা নলেজেবল লোক তাদের সাথে পরিচয় হয়েছে, এগিয়েছি। আমি কেরিয়ার স্টার্ট করেছি ডোবারম্যান দিয়ে, আর তারপরে অনেক রকমই ব্রিড করেছি। ডোবারম্যানটা আমার সবসময় প্যাশন ছিল। এবার ডোবারম্যানের ক্লোজে আসছে ড্যাশ হাউন্ড। হ্যাঁ, এবং ড্যাশ হাউন্ডের এলিগেন্স, ওদের যে ড্রাইভটা রয়েছে, হান্টিং ড্রাইভ, ওরা যতটা প্লেফুলনেস, ওরা যতটা মানে দে আর স্মল ডগ উইথ আ লায়ন হার্ট। ওরা ভয় পায় না কিছু। একটা ড্যাশ হাউন্ডকে দেখা গেছে গাড়ি থেকে জাম্প করে, রানিং গাড়ি থেকে জানলা থেকে স্পেস পেয়েছে, জাম্প করে ষাঁড়কে তাড়া করেছে। ষাঁড়টা ওর থেকে 100 গুণ বেশি বডি ওয়েট। সো এরা কখনো ভয় পায় না। এই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে ড্যাশ হাউন্ডের প্রতি। ওইখান থেকে আমি স্টার্ট করেছি ড্যাশ হাউন্ড পোষা। আই হ্যাভ কালেক্টেড ড্যাশ হাউন্ডস ফ্রম অল ওভার ইন্ডিয়া। কিছু লোক যেগুলো তার মধ্যে ভালো পেয়েছি, তাদের কুকুরগুলোকে রেখে সেখান থেকে ব্লাড লাইন নিজের তৈরি করে তারপরে ব্রিড করতে আরম্ভ করেছি। 2024 আই গট বেস্টিং শো পেয়েছি থমাস জ্যাকেলের আন্ডারে। হি ইজ অ্যাগেন FCI, ফেডারেশন সাইনোলজিক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট। উনি জাজ করতে এসেছিলেন, চেন্নাইতে শো ছিল 2024-এ। তো সেখানে আমার সেকেন্ড জেনারেশন, আমার হোম ব্রিডিং গিয়ে ওখানে আমি বেস্টিং শো নিই, নট আ স্পেশালিটি, ওটা কিন্তু অল ব্রিড শো ছিল। সেখানে সেকেন্ড জেনারেশন বেস্টিং শো নেওয়া আমার লাইফের আলটিমেট, যেটা লোকেরা স্বপ্ন দেখে কোনোদিন পূরণ হয় না। রাইট। হ্যাঁ, তো ওটা আমি করেছি, থ্যাঙ্কস টু গড। আর যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে, যারা আমার সাথে থাকে, তাদের হেল্প তো রয়েছেই এর মধ্যে ওই জায়গায় আমার পৌঁছানো। সো দ্যাট ইজ হাউ ইটস গোয়িং অন, এখন চলছে। দাদা একটু প্রথমেই আপনার থেকে জানতে চাইবো ড্যাশ হাউন্ডের একটু জার্নি বা ড্যাশ হাউন্ডের হিস্ট্রিটা একটু সবার জন্য একটু যদি শেয়ার করেন। শর্টে বলবো আমি, ড্যাশ হাউন্ড মোস্ট প্রবলি আজ থেকে এটা 500 থেকে 600 বছর আগে ব্রিড হয়েছিল জার্মানিতে। এটা মেনলি বেজার হান্টিং। জার্মানিতে বেজারের অত্যাচার প্রচুর, আর বেজারকে নিয়ে আমরা ইউটিউবে দেখেছি ওরা কতটা ডেঞ্জারাস হয়। ওরা কেউ সাপের ছোবল নিয়ে নেশা করে, হ্যাঁ, ওরা বাঘের সাথে লড়াই করতে চলে যায়। তো ড্যাশ হাউন্ড ব্রিড করা হয়েছিল মাটির নিচে এবং মাটির ওপরে হান্টিং করার জন্য। দে আর সেন্ট হাউন্ড, তারা শুকে হান্টিং করে, প্লাস সাইট হাউন্ড দেখে হান্টিং করে। তো এই কারণেই ড্যাশ হাউন্ডটা সেই সময় জার্মানিতে
খুব বেশি ফেভারিট একটা ব্রিড ছিল, অত সুন্দর দেখতে একটা কুকুর, অথচ তার ভেতরে অতটা সাহস এবং তার অতটা ক্ষমতা যে সে একটা গর্তের মধ্যে ঢুকে গিয়ে সেখান থেকে বেজার হলো বা ফক্স হলো বা ওয়াইল্ড বোর হলো, মেরে টেনে বার করে নিয়ে আসছে। তো এইখান থেকেই শুরু হয়, তারপরে আস্তে আস্তে বিভিন্ন দেশ যেমন ইউএসএ নিয়ে যায়, অস্ট্রেলিয়াতে ওটা ডেভেলপ করে, এবার তারা তাদের মতন একটা টাইপ করে সেটাকে শোতে আসে। এর সাথেই আমি একটু কিছু কোয়েশ্চেন্সের মধ্যে আসবো দাদা, যেগুলো বেসিক ডে টু ডে লাইফে যারা রাখতে চাইছে বা যারা ব্রিডটা বাড়িতে নিয়ে আসতে চাইছে তাদের জন্য। যেমন একটা প্রথমেই যে প্রশ্নটা আমার মাথায় আসে যে ড্যাসাউন্ড ওভারঅল সাইজ এবং ওভারঅল কিউটনেসের জন্য অনেকেই প্রেফার করে, কিন্তু মানে আপনি আপনার অ্যাঙ্গেল থেকে যদি একটু বলেন যে সব থেকে মিসআন্ডারস্টুড অ্যাসপেক্টস কি ড্যাসাউন্ডে, যেটা মানুষ প্রথমে করে ফেলে? ড্যাশাউন্ড একটা এমনই ব্রিড যার পাগুলো ছোট, বডির লেন্থটা কিন্তু লম্বা। সেই হিসেবেতে ড্যাশাউন্ডকে যদি বাড়িতে পোষার জন্য অ্যাজ আ টয় রেখে দেওয়া হলো, তাহলে কিন্তু ড্যাশাউন্ড পোষা উচিত নয়। কারণ ড্যাশাউন্ডকে যত তাড়াতাড়ি ট্রেনিং করা যায়, তারা অফ ট্রেনও কিন্তু তত তাড়াতাড়ি হয়। তখন দেখা যায় বাড়ির জন্যে ওটা একটা মেন্টাল প্রেশার হয়ে দাঁড়ালো, যে অকারণে চেঁচাবে, ডিস্টার্ব করবে, জিনিস নষ্ট করবে। তো ড্যাশাউন্ডকে টাইম টু টাইম মোটিভেট করে রাখা, ড্যাশাউন্ডকে এক্সারসাইজ দেওয়া এবং ড্যাশাউন্ডকে প্রপার ফিডিংয়ে রাখা, যাতে ওর বডি ওয়েটটা ঠিকঠাক থাকে, এই জিনিসগুলো যদি না মেনটেন কেউ করতে পারে, তাহলে তার জন্য ড্যাশাউন্ড কেন কোনো কুকুরই পোষা উচিত না। মানে কিউটনেস বা সাইজ নিয়ে মিসআন্ডারস্টুড অ্যাসপেক্টস মনে এটাই প্রথমেই মানুষ এটাকে টয় ভেবে ফেলে, এক্স্যাক্টলি, টয় ব্রিডের সাথে গুলিয়ে ফেলে। এক্স্যাক্টলি। ড্যাশাউন্ড প্রচণ্ডভাবে প্রভুভক্ত। ড্যাশাউন্ডকে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় লোকের বাড়ির কম্বলের তলায়, কোলে, ল্যাপ ডগ কোলের ওপরে বসে রয়েছে, গুটিয়ে বসে রয়েছে, কিন্তু ওইটা ওর জীবন নয়, ওটা ও মালিকের সঙ্গ পছন্দ করে। তার সাথে ওকে প্রপার ডায়েটটা দিয়ে তাকে এক্সারসাইজটা খুব দরকার আছে। রাইট রাইট। এরই সাথে একটা কানেক্টিং কোয়েশ্চেন দাদা, যেহেতু আপনি যেরকম বললেন ড্যাশাউন্ড লং ডগ, তো অনেকটা বেশি লম্বা হয়, তো সেক্ষেত্রে আইভিডিডির একটা বড় ইস্যু হয়, ইন্টারভার্টিবল ডিস্ক ডিসঅর্ডারের যে ইস্যুটা হয়। সেক্ষেত্রে অ্যাজ আ ব্রিডার আপনি যারা আনছে বা যারা বাড়িতে রাখছে তাদের জন্য কোনো স্পেশাল কেয়ার বা স্পেশাল কিছু করার বা কিছু ট্রিক্স যদি শেয়ার করেন, তারা যারা বাড়িতে রাখছে তাদের জন্য যাতে ভালো হয়। আমি সবসময় বলবো, যারা ড্যাশাউন্ড নিয়ে বাড়িতে পোষার জন্য ড্যাশাউন্ড কিনছে, সবচেয়ে প্রথম তাদের উচিত কোনো ব্রিডারের বাড়ি থেকে তার বাবা মাকে দেখে কেনা উচিত। একটা এথিক্যাল ব্রিডার কখনোই সেরকম ব্রিড করবে না যেই ব্রিডেতে, যেই বাচ্চাগুলো তাদের অফস্প্রিংয়েতে হেরিডিটারি কোনো রোগ চলে আসবে, ঠিক আছে? তো এইটা একটা এথিক্যাল ব্রিডার সবসময় মেনটেন করবে। লোকেদের প্রশ্ন দেখেছি, আমি একটা কুকুর চাই, আমি শো করবো না, আমার পেপার দরকার নেই, আমি বাড়িতে জাস্ট রাখার জন্য। এইটা কিন্তু পুরো রং কনসেপ্ট। হ্যাঁ, যেখানে আমি জানবো না ওর বাবাকে, ওর মাকে জেনেটিক্যালি কোনো রোগ আসছে কিনা, হ্যাঁ, জাস্ট একটা কুকুর চাই, নিয়ে নিলাম। ওটা যে কোন প্যারেন্টেজ থেকে আসছে, যদি মেল হয় আমাকে তাকে মেটিং করাতেই হবে কখনো না কখনো। ও যদি কোনো হেরিডিটারি কোনো রোগ নিয়ে আসছে, তাকে কোনো না কোনো ব্রোকার নিয়ে গিয়ে কোনো ফিমেলের সাথে মেট করিয়ে দিল, এটা কিন্তু সে জানলোও না যে এই মেলটার সাথে ওই ফিমেলটার কোনো জেনেটিক্যাল ম্যাচ বা মিসম্যাচ আছে কিনা। জাস্ট নিয়ে এলো, আর ব্রোকার ওরিয়েন্টেড জায়গা, ও নিয়ে গেল, একটা জায়গায় মিটিং হলো, সেখানে বাচ্চা হলো, একটা বাচ্চা পেলো, 5,000 টাকা দিয়ে বেচলো। তো এই যে পুরো র্যাকেট একটা চলছে, মানুষরা মিসগাইডেড হচ্ছে, মানুষরা ভুল জায়গায় যাচ্ছে, তারা এন্ড আপ করছে খুব শিগগিরই একটা ডিমোটিভেশন, ডাক্তারের কাছে প্রচুর খরচা। এই জায়গাগুলো যদি প্রপার একটা ব্রিডারের কাছ থেকে দেখে নেয় এবং এটা জেনে নেয় যে তারা কোনো হেরিডিটারি কোনো রোগ ফলো করছে কিনা, যেটা স্পাইনাল কর্ডের প্রবলেম বা হিপের প্রবলেম। একটা কুকুর 4 বছর থেকে 4.5 বছর বয়সের মধ্যে হিপ প্রবলেম যদি থাকে, সেই কুকুরটা বসে যাবে, সে আর দাঁড়াতে পারবে না। একটা কুকুর যে খেলে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং তার হিপ ডিসপ্লেসিয়া হতে পারে না। তো এই জিনিসগুলো যখনই একটা ওনার, নতুন ওনার তার বাবাকে বা তার মায়ের মুভমেন্ট দেখছে, তাদের হেলথ কন্ডিশন দেখছে, তাদের বাড়িতে হাইজিন মেনটেনেন্স কিভাবে হচ্ছে দেখছে, তাহলে সে বুঝে যাবে, সে মিসগাইডেড হবে না কখনো, বা ভুল জিনিস নিয়ে আসবে না। রাইট। এর সাথে ডে টু ডে লাইফে কেউ নিয়ে এসছে বাড়িতে, আনার পরে ডে টু ডে লাইফে কি স্পেশাল কেয়ার নিতে পারে? দেখো, কিছু কিছু জিনিসের খেয়াল রাখতে হয়। অ্যাজ দে হ্যাভ লং স্পাইনাল কর্ডস, আই মিন দ্য স্পাইনাল বোনস, তো সেইখানেতে সামনের দিকটা ধরে তোলা ড্যাশাউন্ডের ওটা করা উচিত না। যেমন হ্যাং করে দুটো পা ধরে আমি তুলে নিলাম ওকে আদর করার জন্য, ওইটার ওপরে কিন্তু স্ট্রেন পড়ে। বেশি লাফাতে দেওয়া, হাইন্ডের ওপরে ছোট বয়সে খুব বেশি প্রেশার দিচ্ছে, এইটা করা উচিত না। যখনই আমি একটা কুকুরকে তুলবো, সামনের চেস্টের তলায় হাত থাকবে, পেছন দিকে হাত থাকবে,
ওর হিপের নিচে, সেইভাবে তুলে নিয়ে যেমন করে নিজের বাচ্চাকে আমি তুলবো, আমি আমার বাচ্চাকে টাঙিয়ে নেবো না যেখান থেকে সেখান থেকে। তো এইভাবে এটা প্রথম করা উচিত। দ্বিতীয়ত তার ডায়েটটা মেনটেন করা উচিত, যেখানে ও ওভারওয়েট হয়ে যাবে না। একটা ড্যাশাউন্ডে যখনই ওভারওয়েট হবে তখনই ওর ব্যাকবোনের উপর প্রেশার বাড়বে। এই জিনিসগুলো যদি মেনটেন করে, আর একটা যদি মিনিমাম একটা এক্সারসাইজের মধ্যে একটা ড্যাশাউন্ড থাকে, আমার মনে হয় না ড্যাশাউন্ডে কোনো প্রবলেম হতে পারে, বিকজ দে আর দেমসেলফ আর স্পোর্টিং ডগ। তারা ছুটছে, তারা হান্টিং করছে, গর্তের মধ্যে ঢুকছে, যেখানে অক্সিজেন কম সেখান থেকে লড়াই করছে এবং বেজারের মতন একটা ডেঞ্জারাস একটা অ্যানিমালকে টেনে বার করছে, একটা শিয়ালকে টেনে বার করছে। ওরা কিন্তু নিজেকে সারেন্ডার করে দিচ্ছে না, ওরা ফাইট করছে। এরা যে উইক জেনেটিক্যালি তা নয়। আর ওভারঅল দাদা ড্যাশাউন্ডের ক্ষেত্রে টেম্পারমেন্ট ইস্যু খুব একটা কোনোদিন শুনিনি বা দেখিনি, বাট ড্যাশাউন্ডের ক্ষেত্রে একটা অ্যাংজাইটি ইস্যু বা সেপারেশন অ্যাংজাইটি বড্ড বেশি কাজ করে অ্যাজ কম্পেয়ার টু আদার ব্রিড। তো সেই ক্ষেত্রে কি করতে পারে যারা নিচ্ছে যাতে এই সেপারেশন অ্যাংজাইটিটা কাটানো যায়, বা প্রথম থেকেই সেইভাবে তাকে বড় করা যায় যাতে তাদের কামিং ডেজগুলো ভালো হয়? আমরা একটা 7 রুল বলে একটা রুল মানি, আমি পার্সোনালি করি। এটাকে যে ইচ্ছে নামে লোকে ডাকতে পারে। একটা কুকুর যেই 1 মাস বয়স হয় তাকে 7টা জায়গায় রাখা, তার যেরকম যেখানে ওয়েলপিং বক্স আছে সেখান থেকে বার করে একটা অন্য কেজেতে রাখলাম, ওইখান থেকে বার করে আবার ওখানে একদিন থাকলো, নেক্সট ডে কি করলাম, ঘরের হল রুমে নিয়ে এলাম, ওইখানে একদিন থাকলাম। মানে কি, ও নতুন নতুন জায়গায় আসছে, ওইভাবে 7টা জায়গায় ওকে চেঞ্জ করা। প্রথম 7 দিন 7টা ডিফারেন্ট টয় দেওয়া, প্রথম 7 দিন। তারপরে 7টা আলাদা আলাদা লোকের হাতে ওকে হ্যান্ড হোল্ডিং করানো। এইতে ওর যে কতটা মেন্টাল ডেভেলপমেন্ট হয় যারা করে তারাই জানে। আচ্ছা, হ্যাঁ, এটা খুব দরকার। এবার ওই 7 বার নিজের ঘরেই শুধু নয়, তাকে কোলে করে নিয়ে বাইরে বেরোনো। আমি বলছি না তাকে রাস্তায় ছেড়ে দাও, বিকজ দ্য ডগ ইজ নট ভ্যাকসিনেটেড। তো তাকে কোলে করে নিয়ে বাইরে বেরোনো, চায়ের দোকানে দাঁড়িয়ে নিজে একটা চা খেলাম, ও রইলো, কিন্তু ওখান থেকে লোকজন দেখলো। কেউ এসে গায়ে হাত দিতে গেলেই যে মানা করে নেবে, না হাত দেবেন না, এই জিনিসটা নয়। ইফ সামওয়ান ইজ কামিং, ওকে ভালোবাসার জন্য যদি কেউ আসছে, অ্যালাউ করুন, ওকে চিনতে দিন 10টা হাত, ও যাতে এটুকু বোঝে যে এরা কেউ আমার ক্ষতি করতে আসছে না। এইগুলো যদি করাও, সোশ্যালাইজেশন, এটা ব্যাপারটা হচ্ছে একটা ওয়ার্ডে কথা হচ্ছে সোশ্যালাইজেশন। এইটা যদি ঠিক করে করিয়ে নেন আর তাকে নিজেরা সময় দেওয়া, হ্যাঁ, তাহলেই কোনো অসুবিধা হয় না। অ্যাংজাইটি ইস্যু তখনই হবে যখন কুকুরটা নেগলেক্টেড থাকবে, খাওয়ানো দাওয়ানো হচ্ছে, ঘরে একটা জায়গায় ফেলে রাখা হচ্ছে, এছাড়া কোনো অসুবিধা আমি দেখিনি আজ অব্দি। সোশ্যালাইজেশন নিয়ে নতুন কিছু বলা নেই, কারণ এটা এমন একটা এরিয়া দাদা, যারা ফার্স্ট টাইম ওনার বা নোভাইস পেট পেরেন্ট তারা প্রথমেই মিস্টেকটা করে এবং ইন ফিউচার গিয়ে তারা এই অ্যাংজাইটিটাকে ভেবে ফেলে এটা ভালোবাসা। প্র্যাকটিক্যালি সেটা নয়, তাই সব ভিডিওতে আপনাদের সবাইকে বলি এবং চেষ্টা করি আপনাদেরকে বারবার একটা জায়গায় হ্যামারিং করা যে সোশ্যালাইজেশন কতটা ইম্পর্টেন্ট এবং এই অ্যাংজাইটিগুলোকে ছোটোবেলা থেকে কন্ট্রোলে রাখা কতটা বেশি ইম্পর্টেন্ট। এরই সাথে একটা ছোট্ট প্রশ্ন দাদা, সেটা হচ্ছে যে ড্যাশাউন্ডের ক্ষেত্রে মানে দে আর মাচ মোর প্রোন টু ওবেসিটি, মানে অ্যাজ কম্পেয়ার টু আদার ব্রিড। তো সেটাকে কন্ট্রোল করার জন্য ফুড হ্যাবিটস বা কি কি জিনিস করতে পারে যারা নিচ্ছে তাদের জন্য? কুকুরের থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে কার্বোহাইড্রেটস। ওদের মেন প্রয়োজন হচ্ছে প্রোটিন, তারপরে ফ্যাট, তারপরে কার্বোহাইড্রেটস। আমরা মাংসটা 1 পিস দিচ্ছি আর 1 থালা ভাত দিচ্ছি, এইটা যদি না করি তাহলেই কুকুর মোটা হবে না। হ্যাঁ, তো কার্বোহাইড্রেটসটাকে যদি কাট ডাউন করা যায়, একটা কুকুর কিন্তু অনেক অসুখ থেকে ও দূরে থাকবে। তাকে মাংস দিন বা মাছ দিন বা ডিম দিন বা কোনো ড্রাই ফ্রুট দিন, যেটাই দেবেন সেখানে এটা খেয়াল করতে হবে, তার সাথে আমি 1 মুঠো ড্রাই ফ্রুটের সাথে 1 থালা ভাত দিয়ে দিলাম, নট লাইক দ্যাট। তো যদি কেউ ট্র্যাডিশনাল ডায়েটে রাখে তাহলে ট্র্যাডিশনালি করুক, কিন্তু কার্বোহাইড্রেটসটা কম থাকবে, কম রাখুন, প্রোটিনটা বাড়িয়ে দিন। আর যদি কেউ কমার্শিয়াল ডায়েটে রাখে তাহলে কমার্শিয়াল ডায়েটেই রাখুক। এটা নয় যে সকালে টিফিনে আমি কমার্শিয়াল দিলাম, দুপুরবেলা আবার একটু ভাত মাছ খেলো, রাত্রিবেলা আবার একটুখানি মাংস বা রুটি দিয়ে দিলাম, এইগুলো কিন্তু নট আ গুড চয়েস। এর সাথে এটা একটু অন্যরকম প্রশ্ন, যারা জানে না তাদের জন্য জিজ্ঞাসা করা যে ওভারঅল ওয়্যার্ড, স্মুথ এবং লং 3 রকমের কোট ড্যাশাউন্ডের ক্ষেত্রে দেখা যায়। এই কোটের সাথে কি বিহেভিয়ারাল কোনো ডিফারেন্স আসে ড্যাশাউন্ডে? হ্যাঁ, একটু আসে। দেখা যায় যেগুলো ওয়্যার হেয়ার হয় সেগুলো যেহেতু ওদের মধ্যে টেরিয়ার আছে, ওয়্যার হেয়ারকে একটু কার্টুনিশ ব্যাপারটা ওয়্যার হেয়ারদের মধ্যে পাওয়া যায়। লং হেয়ার দেখা যায় অনেক বেশি রিজার্ভ। স্মুথ কোট যেটা আছে, যেটা অরিজিনাল প্রথম থেকে এসছে, এদের মধ্যে আবার প্রে ড্রাইভ, কোনো জিনিস হান্টিং টেন্ডেন্সি এদের মধ্যে অনেকটা বেশি দেখা যায়। তো এনিওয়ে সবকটাই জিনিস নিজে কিভাবে বড় করছে এটা ম্যাটার করে। এটার সাথে সাথে যে কোনোই হোক, সেটা ভ্যারিয়েশন যাই হোক, লং হেয়ার হোক কি ওয়্যার হেয়ার হোক কি স্মুথ হোক কি মিনিয়েচার হোক কি স্ট্যান্ডার্ড হোক কি র্যাবিট হোক,
যেটাই আছে ভ্যারিয়েশন, 9টা ভ্যারিয়েশন আছে ড্যাশাউন্ডে, আচ্ছা তার মধ্যে যেটাই আপনি পুষছেন সেটার মেইন ডিপেন্ড করছে আপনি কিভাবে ওকে বড় করছেন, কতটা সোশ্যালাইজ ওকে করছেন। যদি করেন, ড্যাশাউন্ডরা নোবেল ব্রিড। সো আই হোপ আপনাদের কাছে অনেকটা বেশি ক্লিয়ার হয়েছে। এবং এর সাথে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের সবার জন্য, এটা সেটা হচ্ছে ড্যাশাউন্ড দাদা ওভারঅল একটু নটোরিয়াস, বাট রিয়েল লাইফে যারা বাড়িতে রাখছে তাদের ক্ষেত্রে স্টাবননেসটা কতটা ট্রেনিং এর ক্ষেত্রে ইস্যু তৈরি করে? না, ট্রেনিং যখনই কথাটা আসছে তখনই স্টাবারনেস ব্যাপারটা থাকবে না, ওকে কিন্তু ট্রেনিং করতে করতে আমি ট্রেনিং ছেড়ে দিলে সেই ওর ট্রেনিংটা কিন্তু আনট্রেন্ড হয়ে যাবে আবার। ওকে অন্য অন্য কুকুরগুলো যেরকম মনে রাখে, এদের কিন্তু এই মনে রাখার ব্যাপারটা নেই। ওদেরকে সবসময় মোটিভেট করে রাখার জন্য যে আমার কথা শুনবে, তাদের একটা রেগুলার প্র্যাকটিস, রেগুলার ইন্টারাকশনের খুব প্রয়োজন আছে। আচ্ছা প্রথমেই যেটা বারবার আমি বলেছি, নেগলেক্টিং হলেই ড্যাশাউন্ডটা কিন্তু প্রবলেমেটিক। আর সাথে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে যারা ফার্স্ট টাইম ওনার তাদের জন্য কতটা রেকমেন্ডেড? খুব ভালো কুকুর, দে আর ভেরি হার্ডি, প্রচণ্ড রোগ প্রতিরোধক ক্ষমতা ওদের মধ্যে খুব বেশি। এরা চট করে অসুখ হয় না। আমাদের এখানকার ক্লাইমেটের জন্য খুব ভালো কুকুর। এরা একটু শীত কাতুরে, গরমে খুব ভালো থাকে। আমরা যখন প্রচণ্ড গরমে বাইরে বেরোতে পারছি না, আমার বাচ্চাগুলো তখন ছাদে এরকম করে মানে চিত হয়ে পেটে গরম সূর্যের এটা নিচে, আমার মনে হয় যেহেতু পুড়ে যাবে, কিন্তু ওরা ভালো আছে। হ্যাঁ, সো দে আর ভেরি হার্ডি। নতুন ওনারদের জন্য খুব ভালো কুকুর, কিন্তু সে যদি সময়টা দেয়, প্রপার টাইমিংটা দেয়। কারণ আমরা যে টোটাল বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু সময় একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাই যারা শুধু অ্যাজ আ টয় বা বাড়িতে রাখার মতোভাবে নিয়ে আসছেন, ড্যাশাউন্ডকে নিয়ে কিন্তু শুধু ওইভাবে রাখতে পারবে না। তার প্রতি কিন্তু দাদা যেগুলো আপনাদেরকে বললেন, সময় দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এর সাথে একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে সবসময় প্রশ্নটা থাকে যে আজকের দিনে দাঁড়িয়ে একটা ড্যাশাউন্ড যদি কেউ বাড়িতে নিতে চায়, সেক্ষেত্রে তার কতটা বাজেট করা উচিত? প্রাইস তো সবসময় স্কাই ইজ দ্য লিমিট। রাইট আমি একটা এমনই বাচ্চা পছন্দ করলাম যেটাকে আমি ইউএসএ থেকে নিয়ে আসবো। আমাদের এখানে ঢোকাতে গেলে অরিজিনাল যেটা ডিজিএফটি লাইসেন্স লাগে ইম্পোর্ট করানোর জন্য, সেটা আমি যদি অ্যাপ্লাই করে বসে থাকি তাহলে 3 বছরে পাবো না। তো ওটাকে আমাদের যেভাবে নিতে হয় আর কি, প্রসেসের বাইরে, মানে লেটস নট গো ডিপ ইনটু ইট। ওটা নিতে গেলে যেরকম খরচা পড়ে, একটা বাইরে থেকে এখানে আসতে গেলে যে খরচা পড়ে, তো when I am talking about very good, খুব ভালো কোয়ালিটি একটা কুকুর বাইরে থেকে আনাচ্ছি, দেন স্কাই ইজ দ্য লিমিট। মোটামুটি এইখানেতে দেখা যাচ্ছে আজকের ডেটেতে যারা যারা মোটামুটি বিক্রি করছে ছোট বাচ্চা, ওরা জিজ্ঞেস করছে কেউ 50, 55, 60, 70, এবং যেরকম যেরকম বাচ্চাটা বড় হচ্ছে, যেরকম যেরকম ওর প্রসপেক্টাসটা ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে, রাইট তখন কিন্তু তার দাম বাড়তে থাকছে। এবং ইট ক্যান গো আপ টু ব্রেড ইন ইন্ডিয়া 6 লাখ 7 লাখ টাকা অব্দি দাম অব্দি পৌঁছাতে পারে, এবং পৌঁছেছে, বিক্রি হয়েছে। দাদার এই কথার সাথে একটা ইন্টারেস্টিং কথা দিয়ে আমি শেষ করতে চাই। যারা অ্যাকচুয়ালি বলে শো কোয়ালিটি বাড়ার সাথে তার পার্সপেক্টিভ দেখে বোঝা যায় সে কিন্তু শো কোয়ালিটিতে যাচ্ছে কিনা বা শো স্ট্যান্ডার্ড যাচ্ছে কিনা। তাই জন্মানোর পরে 40 দিনের মধ্যে বা 40 দিনের মধ্যে যদি কেউ আপনাকে বলে দেয় যেটা শো স্ট্যান্ডার্ড ডগ, তো আমার মনে হয় সেখানে আপনি ভুল পদক্ষেপ দিচ্ছেন। সো একটা ডগের দাম তখনই বাড়ে সে 6 মাস 8 মাস 10 মাস বয়সে গিয়ে, যখন সে তার প্রপার জায়গায় আসে, এবং তখন বোঝা যায়, বা দাদাদের মতো যারা আছেন যারা শোয়ের মাঠে খুব অ্যাক্টিভ, তারা তখন বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি এই ডগটা কিন্তু শো স্ট্যান্ডার্ড কিনা, তখন তার প্রাইসিংটা অ্যাকচুয়ালভাবে হয়। তাই আশা করি আপনাদের সবার কাছে একটা ক্ল্যারিটি দিতে পেরেছি, এবং এই ভিডিওটাতে আপনাদের অনেক হেল্প হয়েছে। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে তো অবশ্যই জানাবেন। যদি অন্য কোনো এরিয়া জানতে চান তো কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রশ্নগুলো চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে কভার করার। দাদা একটা প্রশ্ন, যদি কেউ আপনাকে কন্ট্যাক্ট করতে চায় তো কোন নাম্বারে ফোন করুন? আমার নাম্বার 9051919999। কন্ট্যাক্ট করতে চায় ইন দ্য সেন্স, সে যদি তার কাছে কোনো ড্যাশাউন্ড আছে অ্যান্ড ইফ হি ইজ সিরিয়াস যে ড্যাশাউন্ডটাকে নিয়ে শো করতে চাইছে, কিছু জানার আছে, দেন হি ইজ মোস্ট ওয়েলকাম। রাইট। কেউ যদি ভাবে বাচ্চার জন্য ফোন করবে, দেন হি ইজ নট ওয়েলকাম, কারণ আমার পছন্দের মতন লোক ছাড়া আমি দিই না কাউকে। ইটস নট আ ম্যাটার অফ মানি। আমার যদি কোনো লোককে ভালো লাগে তাকে হয়তো নিজের পছন্দের একটা কুকুর তুলে দিলাম, কিন্তু আমার চোখে ভালো লাগাটা একটা বিশাল বড় ব্যাপার। রাইট। সো তার গাইডেন্সের জন্য যদি কখনো ফোন করতে চায়, হি ইজ অলওয়েজ ওয়েলকাম। রাইট। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যারা আপনারা সাপোর্ট বা যারা নলেজ নিতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা, যারা বাচ্চার জন্য ভিডিওটা দেখছেন স্কিপ করে যেতে পারেন। তো আশা করি আপনাদের কাছে কেন বলেছিলাম ক্লিয়ার হয়ে গেছে। আর এর সাথে জানান কেমন লাগলো ভিডিওটা, আর সাথে লাইক আর শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।